আমন্ত্রণ টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজ আমরা আলোচনা করব সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর বিষয়ে। সরকার সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে এই সুবিধা গ্রহণকারীদের উপর কি ধরনের প্রভাব ফেলবে, এতে মুনাফা বিতরণে সরকারের কত টাকা সাশ্রয় হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গবেষণা প্রতিষ্ঠান রেপিডের চেয়ারম্যান ডক্টর এম এ রাজ্জাক। ডক্টর রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছে টিভিএস পডকাস্টে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু জানতে চাই, এই যে সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? প্রথম হচ্ছে, সরকারের হাতে এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তার ফিসক্যাল স্পেস আমরা যেটাকে বলি, মানে সরকারের হাতে যথেষ্ট এখন পয়সা নাই, ফলে তাকে খরচ অনেক কমাতে হচ্ছে। এবারের বাজেটে আমরা দেখেছি যে সরকারের ডেফিসিট ফাইন্যান্সিং অনেক কমবে এবং যে ডেফিসিটের কথা বলা হয়েছে এটা নর্মালি বাংলাদেশে যেরকম ডেফিসিট থাকে 5 থেকে 6 ভাগ, সেটার তুলনায় যথেষ্ট কম হবে। এটি একটি বিষয়। আর সরকার বিভিন্ন জায়গা থেকে যে লোন করে সেটা প্রাইভেট সেক্টর থেকে করে, সঞ্চয়পত্র বিক্রি করার মাধ্যমে করে, ব্যাংক থেকে লোন নেয়, বিদেশ থেকেও সরকার লোন নিয়ে আসে। এই লোনগুলোর এখন যে সুদ এমন দাঁড়িয়েছে, এটা সরকারের পক্ষে এখন সার্ভিসিং করাটা কঠিন হয়ে পড়েছে। যেমন এই বছরে, যেটা বছরটা শেষ হলো, এই বছর শেষে সরকার যে পরিমাণ রাজস্ব আদায় করেছে এনবিআর এর মাধ্যমে, সেই রাজস্ব আদায়ের প্রায় 1/3, 33% মতো তার চলে যাবে শুধুমাত্র তার সুদ পরিশোধ করতে। কাজে সরকার এখন চেষ্টা করছে যে সুদ যেখানে বেশি দিতে হচ্ছে সেগুলোকে কাটছাট করতে। এরই প্রভাব পড়েছে যে সঞ্চয়পত্রের উপর থেকে সরকার এখন সুদের হার কমিয়ে দিয়েছে। এটা তো সরকারের ব্যয় ব্যবস্থাপনার উপরে নির্ভর করে, কিন্তু এইটার জন্য আবার যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকজন যারা সঞ্চয়পত্রে ইনভেস্ট করেন, বিনিয়োগ করেন, তারা হয়তো এফেক্টেড হবেন, যেহেতু সঞ্চয়পত্রের সুদের হার এখন কমে যাচ্ছে। যে হারে কমছে স্যার, সেই ক্ষেত্রে সরকারের কি আসলে খুব বেশি সাশ্রয় হবে? এমনি তো আমরা দেখছি যে গত কয়েক মাসের যে হিসাব দিচ্ছে তাতে সঞ্চয়পত্রের বিক্রি কিন্তু কমে গেছে, মানে তুলনামূলক আগের চেয়ে কমে গেছে, এবং সঞ্চয়পত্র ভাঙার যে হার ছিল সেটা কিছুটা কমে আসছে, কিন্তু সঞ্চয়পত্র বিক্রি কমে গেছে। সেই ক্ষেত্রে আসলে মানে এদিকে উচ্চ মূল্যস্ফীতি, এদিকে আবার সঞ্চয়পত্র থেকে মুনাফার পরিমাণটা কম পাবে, চাপটা কিরকম হবে ভোক্তাদের উপর বা এটার যারা সুবিধাভোগী আছেন তাদের উপর? আপনার প্রথম প্রশ্নের উত্তর যে খুব বেশি সাশ্রয় সরকার করতে পারবে কিনা, সেটার উত্তর হচ্ছে যে যেহেতু এই সুদের হারটা অনেক বেশি বেড়েছে, সুদের বোঝা আমি বলি, এটা অনেক বেশি বেড়েছে, কাজেই সরকার চেষ্টা করছে সব জায়গা থেকে এটা হয়তো অল্প অল্প করে কমানো, এরকম একটা হয়তো তারা প্রয়াস নিয়েছে। বিক্রি কমে গেলেও অনেক কিন্তু বরং যেটা সরকার করেছে এটা অ্যাকুমুলেট করেছে। হ্যাঁ, বছরে এর আগেও তো করেছে, তারা ধার নিয়েছে, সঞ্চয়পত্র বিক্রি করেছে, সেগুলোর বোঝাও কিন্তু সরকারের উপরে আছে। তারপরে যেটা হয়েছে যে বিদেশি লোনের ক্ষেত্রেও কিন্তু এতদিন হয়তো অনেক কম সরকারের বোঝা ছিল, কিন্তু এই লোনগুলো এখন কিন্তু অনেক বেড়েছে। কাজে ভবিষ্যতের দিনগুলো কিন্তু সরকারকে ওই বিদেশি লোনের উপরে কিন্তু সুদ একটা পরিশোধ করতে হবে, যেটার কিন্তু খরচটা যথেষ্ট বড়। এটার সঙ্গে যোগ হয়েছে, আগে মনে করেন যে টাকার বিনিময় হার যখন 80-90 টাকা ছিল, এখন এটা 1 লাখে তো অনেক বেড়েছে। কাজে আগে বিদেশি সুদে পরিশোধ করার ক্ষেত্রে সরকারকে যে পরিমাণ ডলার কিনে সুদ পরিশোধ করতে হতো, সেই খরচটা কিন্তু এখন টাকার অঙ্ক অনেক বেড়েছে। সবকিছু মিলে সরকারের পক্ষে এখন তার যে কর্জ আছে, যে লোন করে যে সুদ দিতে হয়, সেটা পরিশোধ করাটা কিন্তু অনেকটা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। আপনাকে এটা হিসাব দিতে পারি যে এই বছর বাজেটে যেভাবে সরকার দেখিয়েছে, তারা যত বিদেশি লোন নিবে এই বছরের বাজেটে, যেটা বলেছে সরকার, যত বিদেশি লোন নেবে সামনে 1 বছরে, আর সরকারকে যে সুদ পরিশোধ করতে হবে, এই সুদের পরিমাণ সরকারের বিদেশি লোন নেয়ার পরিমাণের সমান। তার মানে এক ব্যক্তি চিন্তা করলে বলা যায় যে সরকার এখন লোন করে তার যে আগের লোন করা আছে সেটার সুদ মেটাচ্ছে আর কি। সুতরাং এই জিনিসটা এখন আনসাস্টেনেবল হয়ে পড়েছে। এটা যদি এখন থেকে না কমানো যায়, ভবিষ্যতে সরকার এটা করতে পারবে না। কিন্তু এটা নেতিবাচক প্রভাব আছে। যেসব মানুষ যারা সঞ্চয়পত্র কিনছেন তাদের জন্য এটা একটা চিন্তার ব্যাপার যে ওখানে সুদের হার কমানো হচ্ছে। আমি বলবো তারপরে সুদের হার এখনো যথেষ্ট বেশি, যেহেতু বাংলাদেশে এখন সুদের হার বেড়েছে, যেহেতু আমরা চেষ্টা করছি যে কন্ট্রাকশনের মনিটারি পলিসির মাধ্যমে ইনফ্লেশনকে ট্যাকেল করতে, কাজে সুদের হার এখনো যথেষ্ট বেশি আছে। কাজে এখন যেটা অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে সেটা মনে হতে পারে আমরা সুদের হার কমিয়ে দিচ্ছে সরকার, কিন্তু ওভারঅল হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে এই সুদের হারটা এখনো কিন্তু যথেষ্টই বেশি। স্যার, আমরা দেখছি যে আগে যখন সুদের হার 9-6 সীমাবদ্ধ ছিল, তখনও কিন্তু সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটটা অনেক বেশি ছিল।
তারপরে যখন এই মানে সুদের হারের বাইন্ডিংসটা তুলে দেওয়া হয় প্রকারান্তে, সেই সময় আমরা দেখছি ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে। সেই জায়গা যে সঞ্চয়পত্রের এখন যে সুদ হার ছিল, এটা কি আসলে মানে যুক্তিযুক্ত জায়গায় ছিল কিনা, নাকি আসলে কমানোটাই যুক্তিযুক্ত হয়েছে? আপনি একদম ঠিক বলেছেন। আগেও যখন 6-9 সুদের হার বাধা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু সঞ্চয়পত্রে তখন সুদের হার যেটা ছিল খুবই আকর্ষণীয় ছিল। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে আগের পলিসিগুলোর ভুলের খেসারতি কিন্তু বাংলাদেশ দিচ্ছে। সুতরাং আগে সরকারের যে বাজেট ব্যবস্থাপনা ছিল সেগুলোতে এগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয় নাই। আগে সরকার অনেক বেশি টাকা বাইরে থেকে সাহায্য নিয়েছে এবং লোন আকারে নিয়েছে, সেটা সুদ দিতে হচ্ছে, সেটা দিনে দিনে অনেক বড় হয়েছে। আগে সরকার ব্যাংক সিস্টেম থেকে অসম্ভব ঋণ নিয়েছে, সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজারে নিয়ে এসেছে, এগুলো তো আমরা দেখেছি। এই পলিসিগুলোর ভুল থাকা মানেই তো আমাদের অর্থনীতি আমরা একটা বড় রকমের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। কাজে এখন সরকার চেষ্টা করছে এখান থেকে বের হয়ে যেতে। এখন যে কোনো সংস্কার প্রক্রিয়া বা এই রকম যখন কারেক্টিভ মেজার্স গুলো নেওয়া হয় তখন কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হন, অনেকেই চাপের মধ্যে পড়েন। দুর্ভাগ্যজনক ভাবে বলতে হচ্ছে যে এবার হয়তো যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকজন আছে, যারা সঞ্চয়পত্র সুদের উপরে নির্ভর করেন, তারা সেই পরিস্থিতি হয়তো খানিকটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। স্যার, শেষ প্রশ্ন করছি, আমাদের দেশের যে জাতিগতভাবে সঞ্চয় প্রবণতা খুবই কম, সেই জায়গা এই ধরনের যে সঞ্চয়ের যে জায়গাগুলোতে যদি আসলে মানে লাভটা কমিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সামগ্রিক সঞ্চয় প্রবণতায় কোনো প্রভাব ফেলবে কিনা? প্রথম আমি মনে করি না যে আমাদের সঞ্চয়ের প্রবণতা কম, সেটা বোধহয় বলাটা ঠিক হবে না। কারণ আমরা প্রায় জিডিপি শতাংশ আকারে চিন্তা করলে 24-25% পর্যন্ত কিন্তু আমরা সঞ্চয় করি। আমাদের দেশের অর্থনীতি দেখুন, মানুষের যে ক্রয় ক্ষমতা, সেটার পরিপ্রেক্ষিতে চিন্তা করলে এই সঞ্চয়টা কিন্তু একদম যে কম সেটা কিন্তু না। এটা যথেষ্ট আমি বলবো যে বড় মাপের একটা সঞ্চয়, এবং এই সঞ্চয়ের উপর নির্ভর করে কিন্তু আমাদের দেশীয় বিনিয়োগগুলো করা হয়। দেখুন, যেহেতু আমরা বেশি বিদেশি বিনিয়োগ পাই না, একদমই বিদেশি বিনিয়োগ পাই না বললে চলে, সেখানে আমরা জিডিপির প্রায় 24-25% হচ্ছে প্রাইভেট সেক্টরে ব্যক্তিগত বিনিয়োগ আসে। 24-25 না হলে 22-23% প্রাইভেট সেক্টর থেকে আসে জিডিপির শতকরা হার হিসেবে। কাজে সেটাও একটা আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য একটা কিন্তু সংখ্যা এবং উল্লেখযোগ্য মাত্রা। এই সঞ্চয়ের প্রবণতা কম আমি সেটা মনে করি না। আমাদের যেরকম ইনকাম, এইটার মধ্যে থেকে মানুষ যেটুকু সঞ্চয় করছে আমি এটাকেও সাধুবাদ জানাই। আর যেটা বাংলাদেশের সমস্যা হচ্ছে যে এই সঞ্চয়পত্র কিনে সুদ নিয়ে বেনিফিট হতে হবে, তার থেকে একটা ভালো প্রক্রিয়া হচ্ছে যদি এগুলোকে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করে যারা সঞ্চয় করছেন তারা যদি সুবিধা পেতেন। পৃথিবীর অনেক জায়গায়, অধিকাংশ দেশেই এই জন্য ক্যাপিটাল মার্কেটটা খুব বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমাদের খুব আনফরচুনেট একটা অবস্থা হচ্ছে যে আমাদের ক্যাপিটাল মার্কেটও কিন্তু খুবই রুগ্ন, এবং এখানে অনেক আইন কানুনের ব্যত্যয় ঘটেছে আগে, এখানে সুশাসন নেই বললে চলে, এবং এই মার্কেটটাকে আমরা এখনো সঠিকভাবে রিফর্ম করতে পারি নাই। কাজে যারা সঞ্চয় করে আছেন তারা যদি ক্যাপিটাল মার্কেট থেকে সুবিধা নিতে পারলে সেটা হচ্ছে মোর সাস্টেনেবল ওয়েতে সঞ্চয়কারীদেরকে উৎসাহিত করা। সুদের হার উপরে যদি নির্ভর করে সঞ্চয়কারীরা সঞ্চয় করতে চান, সেই সিস্টেমটা কিন্তু ভবিষ্যতে কাজ করবে না। তাহলে স্যার, আপনার পরামর্শ হচ্ছে মানুষের আসলে ক্যাপিটাল মার্কেট মুখী করার জন্য সরকারি বা বেসরকারি বা এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সঞ্চয়ের একটা বড় অংশ আসলে ক্যাপিটাল মার্কেট রিলেটেড করার পরামর্শ দিচ্ছেন আপনি? অবশ্যই, এটাই হচ্ছে ভবিষ্যতে সাস্টেনেবল ওয়েতে যদি আমরা সঞ্চয়কারীদেরকে যদি উৎসাহিত করতে পারি, তাহলে সেভাবে গেলে আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো আমাদের অর্থনীতি ভূমিকা রাখতে পারবে। হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে যে সুদ থাকবে সেটাও একটা সাইড বাই সাইড একটা ব্যালেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। যারা ক্যাপিটাল মার্কেটে যে অত বেশি রিস্ক নিতে চান না তাদের জন্য একটা সুবিধা হতে পারে, তারা হয়তো ব্যাংকের মাধ্যমে সুদটা নিতে পারবে, সরকারি সঞ্চয়পত্র কিনে খানিকটা কম সুদ নিতে পারবেন। কিন্তু যারা আবার মনে করেন যে না, ওভার টাইম একটা ভালো ক্যাপিটাল মার্কেট থাকলে সেখানে ইন জেনারেল কিছু ঝুঁকি থাকবে, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট বা একটা ঝুঁকির মধ্যে খানিকটা মুনাফা অর্জন করা যাবে সীমিত ঝুঁকির মধ্যে, তাহলে তাদের জন্য সেটা একটা ভালো একটা অপশন হতে পারে। কিন্তু যদি ক্যাপিটাল মার্কেটের অবস্থা যদি আমার অব্যবস্থাপনা থাকে, সেখানে যদি কোনো নিয়ম নীতি না থাকে, সেখানে যদি ইনসাইডার ট্রেডিং হয়, অন্যরকম ম্যানিপুলেশন হয়, সেটা যারা সাধারণ বিনিয়োগ করে আছেন তাদের জন্য একদমই ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর এম এ রাজ্জাক, টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।